চরমপত্রের আরেকটি পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা ভালোই আছেন। আজকে আলোকপাত করব স্বাধীনতা বিরোধী, আওয়ামী বিরোধীদের সেই স্বাধীনতার পর থেকেই যে অপপ্রচার করে আসছে। শুধু অপপ্রচার করেই আসেনি, অপপ্রচার করতে করতে নতুন প্রজন্মের মগজ ধোলাই করে তাদেরকে বিভ্রান্ত করেছে ভীষণভাবে, এবং যার প্রভাব আমরা এখন দেখতে পাচ্ছি বর্তমান বাংলাদেশে। এই অপপ্রচার নিয়ে আমি একটি বই লিখেছিলাম কয়েক বছর আগে, যা প্রকাশিত হয়েছিল ঢাকার 21 বই মেলায়। সেই প্রচ্ছদটি হলো এটি। স্বাধীনতার পরপরই আমরা দেখেছি কিভাবে স্বাধীনতা বিরোধীরা নেমে পড়েছিল অপপ্রচারে। বিশেষ করে মাওলানা ভাসানী সেই হক কথা, যেখানে একটি ট্যাবলয়েড পত্রিকা যা প্রকাশিত হয়েছিল ঢাকা থেকে, একটি ট্যাবলয়েড পত্রিকা হিসাবে, এবং যার প্রধান সম্পাদক ছিলেন ইরফানুল বারী, যিনি টাঙ্গাইলের একজন রাজাকার শান্তি কমিটির সদস্য ছিলেন। এবং এমন সব কথাবার্তা প্রচার হতো যে মানুষকে সত্যি বিভ্রান্ত করেছিল। বলেছিল মানে বাংলাদেশ থেকে সব কিছু নাকি ভারতে চলে যাচ্ছে, এবং ভারতে নাকি সব বিশেষ করে যে পাটের পাটের কারখানাগুলো নাকি এখন ভারতে হচ্ছে, বাংলাদেশে নাকি সব জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আসলে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছিল সেই সিরাজ শিকদারের সন্ত্রাসী বাহিনী, যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি, যারা স্বাধীনতার যুদ্ধকে বলেছিল একটি দুই কুকুরের যুদ্ধ, এবং সেই পাকিস্তানিদের ফেলে যাওয়া অস্ত্র নিয়ে তারা থানা লুট করেছিল, মানুষকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করেছিল, বিশেষ করে এমপি নুরুল হককে, জাতীয় সংসদের সদস্য। এসব করে দেশে একটি নতুন রাষ্ট্র, যেখানে সবার সহযোগিতা করার কথা, তা করেনি। বিশেষ করে মাওলানা ভাসানীর কাছে বঙ্গবন্ধু এটা আশা করেননি, এবং বাঙালি জাতীয় আশা করেননি। তিনি তার হক কথায় এমন কথা বলেছিলেন যে রক্ষী বাহিনীতে নাকি ভারতীয় সৈন্যরা আছে, কিন্তু 75-এ বঙ্গবন্ধু হত্যার পর সেই পুরো রক্ষী বাহিনীকেই আর্মিতে পুনর্বাসন করা হয়েছিল। একটি ভারতীয়কেও খুঁজে পাওয়া যায়নি, আর যদি পাওয়া যেত তাহলে তা নিয়ে চারিদিকে সয়লাভ হয়ে যেত। শুধু সেই হক কথা নয়, আমরা দেখেছি সেই জাসুদের গণকণ্ঠ অপপ্রচার করেছে একই ধরনের। সবই করেছিল বিদেশি প্রভুদের টাকা পয়সা খেয়ে, যা এখন আমরা বুঝতে পারছি যে ডিপ স্টেটের সেই পয়সা, সেটা শুরু হয়েছিল সেই স্বাধীনতার পর থেকে। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং পশ্চিমা কিছু শক্তি তাদেরকে এইভাবে অর্থ দিয়ে একটা নব্য স্বাধীন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমে পড়েছিল। যাই হোক, আমরা তার দেখেছি সেই ষড়যন্ত্রের ফলে আমরা বঙ্গবন্ধুকে সপরিবারে হারিয়েছি। তা তো ছিল সেই তখনকার দিনের অপপ্রচার। আমরা দেখেছি বঙ্গবন্ধুকে হত্যা করার পরপরই আরেকটি পত্রিকা বিচিত্রা, যে লেফটিস্টরা, বিশেষ করে চীনাপন্থীরা দখল করেছিল, সেখানে সেই শাহাদাত চৌধুরী থেকে শুরু করে মাহফুজুল্লাহ আহমেদ, নূরে আলম, তাদের প্রতিবেদন দেখেছি। এবং এই বিচিত্রাতেই আরেকটি তরুণ নজরুল ইসলাম নাম, পরে আসিফ নজরুল নামে লেখালেখি শুরু করেন, এবং তাকে দেখতে পাচ্ছি এখনকার দিনের অপপ্রচারের গুরু হিসাবে। তিনি শিক্ষা দীক্ষা পেয়েছিলেন তখন থেকেই। এই আসিফ নজরুল টক শোতে কি না বলতেন। তিনি টক শোতে বলতেন যে ফ্যাসিস্ট সরকার, এবং বলতেন এই ধরনের স্বৈরাচারী সরকার নাকি পাকিস্তানের সেই স্বৈরশাসনকেও নাকি হার মেনেছে। তিনি তৃতীয় মাত্রায় এসে বলতেন, তো যদি সত্যি আওয়ামী লীগ সরকার, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সত্যি ফ্যাসিস্ট হতেন, তাহলে তো আসিফ নজরুলকে তখনই গুম করে ফেলতেন। ফ্যাসিস্টরা কখনো কথা বলতে দেয় না, বাক স্বাধীনতা থাকে না। সেই আসিফ নজরুল বলেছিলেন 26 লক্ষ ভারতীয় চাকরি করে বাংলাদেশে, তার কি একটিও খুঁজে পাওয়া গেছে? তো এ থেকে বোঝা যায় সেই অপপ্রচার, বিশেষ করে ভারতীয় জুজুর ভয় দেখিয়ে নতুন প্রজন্মকে, শুধু নতুন প্রজন্ম নয়,
বাংলাদেশের আপামর জনতাকে একটা মানে মিথ্যা বলতে বলতে ভারতের বিরুদ্ধে এমন একটা পরিবেশ সৃষ্টি করেছিল যে ভারতীয় পণ্য বর্জন, ভারত আহ, বলতেই তাদের মানে এমন কথা ওঠে, মানে মানুষকে এমনভাবে বিভ্রান্ত করেছিল যে ভারতীয় জুজুর ভয় সত্যি জেঁকে বসেছিল বাঙালির উপরে। অথচ নিজেদের বাজার করতে, ঈদের বাজার করতে, বিয়ের বাজার করতে তারা সবাই ভারতে যেত। তারা বৈঠকখানায় ভারতের হিন্দি ছবি দেখে তারা তাদের বিবাহবার্ষিকী, জন্মদিনে, বিয়ের দিনে, হলুদে, সব সামাজিক অনুষ্ঠানে ভারতীয় সঙ্গীত, হিন্দি সঙ্গীত ছাড়া যাদের অনুষ্ঠানই হয় না, যারা চিকিৎসা করতে ভারতে যেত, তারাই আবার মুখে বলতো যে ভারত আমাদের শত্রু, ভারত আমাদেরকে করদ রাজ্য করে ফেলেছে, ভারত বাংলাদেশকে দখল করে ফেলেছে। বাংলাদেশ যদি দখলই হয়ে যেত তাহলে তো সিকিমের মতোই হয়ে যেত, একদম রক্ত শূন্য সার কঙ্কালের মতো হয়ে যেত বাংলাদেশ। তো কি কিছু হয়েছিল? বাংলাদেশ ছিল একটি উন্নয়নের রোল মডেল গত 16 বছর। বাংলাদেশের সেই রিজার্ভ এবং বাংলাদেশের জীবনযাত্রার মান অনেক কিছু ভারতকে ছাড়িয়ে চলে গিয়েছিল। একটি করদ রাজ্য কখনো এমন উন্নতি করতে পারে না, কিন্তু মানুষকে তারা বিভ্রান্ত করেছিল। ভারতীয় জুজুর ভয় দেখিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করে, অথচ ইতিহাস ঘাটলে দেখা যায় ভারতের মতো এমন বন্ধু দেশ পাওয়া সত্যি ছিল বাংলাদেশের জন্য একটি সুখের বিষয়। বাংলাদেশ সত্যি সৌভাগ্যবান দেশ যে তারা ভারতের মতো একটি বন্ধু দেশ পেয়েছিল। মুক্তিযুদ্ধের সময় 1 কোটি লোককে আশ্রয় দিয়েছিল, খাদ্য দিয়েছিল, অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়েছিল, তাদের ভূমি ব্যবহার করতে দিয়েছিল, এবং যে পাকিস্তানিরা যাওয়ার সময় 450 ব্রিজ ভেঙে দিয়েছিল তা পুনর্গঠিত করেছিল কারা? ভারত। সেই ভারতকে নিয়ে আমরা এত অপপ্রচার। ভারত ইচ্ছে করলে তো বাংলাদেশের থেকে যেতে পারত, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বৃহৎ শক্তি করেছে সেই দ্বিতীয় মহাযুদ্ধের, বিশ্বযুদ্ধের পর থেকেই। ভারত তো ইচ্ছে করলে বাংলাদেশে ঘাঁটি রাখতে পারত এবং বাংলাদেশকে দখল মানে একটি তাদের আশ্রিত রাজ্য করে রাখতে পারত, সেনাবাহিনীকে দুর্বল করে রাখতে পারত, কিন্তু তা তো করেনি। ভারত ইতিহাসের একমাত্র দেশ যারা মাত্র কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিল। আর সেই ভারতকে নিয়ে যত অপপ্রচার। আসলে সবাই বাঙালি জাতি, বিশেষ করে বিরোধী দল, এরা ক্ষমতার জন্য পাগল। তারা দেশের ভালো চায় না, কি করে ক্ষমতায় যাবে। তারা জয়ন্তী শেখ হাসিনার সাথে বুদ্ধিতে পেরে ওঠেনি, তাই তাকে হারাতে তারা নিজেদের মতাদর্শ ভুলে গিয়ে চরম বামপন্থী, চরম দক্ষিণপন্থীরা এক হয়েছে। যা হওয়ার তাই হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি দেশের কি অবস্থা। এখন দেশ কোথায় দিকে যাচ্ছে? দেশ কি এখন সেই বাংলাদেশকে যেভাবে বলা হয়েছিল যে আওয়ামী লীগের আমলে দুর্নীতিতে ছেয়ে গেছে, বিলিয়ন ডলার চলে যাচ্ছে, তার কি কোনো একটি প্রমাণ পেয়েছে? একটিও প্রমাণ করতে পারেনি। আমরা তো গত 16 বছরে দেখেছি দুর্নীতিতে বাংলাদেশের স্থান ছিল 23, কিন্তু বিএনপির আমলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, হ্যাট্রিক করেছিল। তাই নতুন প্রজন্মের প্রতি আহ্বান, একটু নিজেদের বুদ্ধি ব্যবহার করে